অনেকগুলো বিষয় আছে। আমি তার মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে একটি সিদ্ধান্তের একটি প্রতিবাদ দিয়েছে। আপনি জানেন যে ফ্যাসিবাদ বিরোধী তার নামে ঢাকা ইউনিভার্সিটিতে তালিকা তৈরি হয়েছে, 231 জন শিক্ষকের তালিকা করা হয়েছে এবং সেটা নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে। এই বিষয়টা উদ্বেগ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। আমি আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। ডেলিজ খান, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি এই জায়গাটাতে প্রথমেই যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে যে কোনো একটা কমিশনের ব্যাপারে অথবা কোনো একটা ঘটনার ব্যাপারে, অপরাধের ব্যাপারে প্রথম জিনিস হচ্ছে যে আপনি কতটুকু জানেন প্রকৃত ঘটনা কি আর মিডিয়াতে কি আসতেছে। যেমন যে কিছুক্ষণ আগেই ডক্টর সায়েন্তের সাথে আমরা কথা বলতেছিলাম যে ব্রিগেডিয়ার আজমির গুম আর মানে সালাউদ্দিন ভাইয়ের গুম, এই দুইটার ব্যাপারে আমরা কথা বলছিলাম। আমার নলেজ গ্যাপ যেটা ছিল, আমার যেটা ধারণা ছিল যে আমরা তো ক্লিয়ারলি জানতাম উনি শিলংয়ে আছেন, তাহলে এটা গুম কিভাবে হয়। আমি যেটা জানতাম সেটা বলি আর কি। এখানে আপনি হাফ ইনফরমেশন দিচ্ছেন, তো সেজন্য আমি বলি যে উনি 62 ডেজ আসলে বাংলাদেশে উনি কোথায় ছিলেন এটা জানা ছিল না। আমরা এর পরের অংশটা জানি, একটা বড় অংশ আমরা জানি যে 9 বছর কাল সময় ইন্ডিয়াতে উনি শিলংয়ে ছিলেন, রাইট? এটা আমরা জানি। সো আমাদের কাছে মনে হয়েছে না, ইট ক্যানট বি গুম। তখন কি আপনি এই খবরটি তখন কেউ রাজনৈতিকভাবে সচেতন না থাকলেও বা রাজনীতি নিয়ে চিন্তা না করলেও পরবর্তীতে এটি এত বহুল আলোচিত একটি টপিক, আপনি কি করে এটা জানেন না যে তিনি প্রথমে গুম হয়ে গেলেন? এটি পরিবার, তারা তো বিভিন্ন জায়গায় গেছে, আরজি জানিয়েছে, পরিবার তার ফিরে পাওয়ার জন্য আরজি জানিয়েছে এবং অনেকে মনে করছেন তাকে নিয়ে মেরে ফেলেছে। সেটা আপনি জানলেন না কি করে? এরকম মানুষ আশঙ্কা করছিল যে গুম হয়ে গেছে একটি মানুষ, আপনার পরিবারের একজন সদস্য। যদি আশ্চর্য ব্যাপার, আমি জানতাম না, মানে আপনি এটা কেন এটাকে চ্যালেঞ্জ করতেছেন? আমি জানতাম না, আমি তো আপনি গুমের মতো একটা বিষয়কে শুনেন, আই এম সরি টু ইন্টারাপ্ট, গুমের মতো একটা বিষয়টাকে যে আপনি জানতেন কিনা, আত্মীয় কিনা, হাস্যকর বিষয়ে পরিণত করছেন। কারণ আত্মীয় হতে হবে না, কাছের লোক হতে হবে। আমি বলি 3 দিন, 7 দিন, শোনেন, আপনি একটা জিনিস নাই জানতে পারেন, 62 দিন না, ঠিক আছে, 3 দিন, 5 দিন, 7 দিন পরে গুমের পরে মেরে নদীর পাড়ে লাশ ফেলে দেওয়া হয়েছে। সেটা গুম পরবর্তী হত্যা। এই জায়গাটায় এসে এটাকে হেলাফেলা বা হাসির বিষয় না। আপনি হেলাফেলা করেন না, যেটা বলতে পারেন না যে আপনার আত্মীয় না, আত্মীয় হলেই জানেন, না হলে জানেন, এটা কেমন কথা? উনি যেটা অবাক হচ্ছেন যে আমি কেন জানি না, আমি আসলেও জানি না। আমি আসলে অবাক হচ্ছি। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট এই জায়গায় সেটা হচ্ছে আপনি তখন বাহিনীতে ছিলেন, বাহিনীর সদস্য ছিলেন। না, বাহিনীতে থাকা মানে আমি গুমের সাথে আমি ইনভলভ ছিলাম না। সেটা ছিলেন বলছি না। কত সনে রিটায়ারমেন্ট আসছেন? কত সনে? আমি 2019 এ আসছি। 2019 এ। আর এই সব গুণ, বেশিরভাগ গুণগুলো হয়েছে 12, 14, 15, 16, 18 এর মধ্যে। তখন আপনি নিজে শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মধ্যে ছিলেন, হয়তো এদিকে আপনার আগ্রহ ছিল না। সেটা তার মানে সেটা দ্যাট ইজ ইউর ইগনোরেন্স। এই যে ব্রেকের সময় ইগনোরেন্স, থ্যাংক ইউ, ওইটাই হচ্ছে ইগনোরেন্স। যে তখন আসলে যখন এই ঘটনাটা ঘটছে তখন পলিটিক্স নিয়ে আমি আসলে ওভাবে আগ্রহী ছিলাম না। এখন যখন আমি দেখলাম যে আরে সায়ন্ত ভাই এটাকে গুম বলছে, বাট গুম হলে তো প্রথমে হচ্ছে তার অবস্থান জানা থাকার কথা না, দ্বিতীয়ত হচ্ছে উনি যদি বিদেশে গুম হন তাহলে তো গুমকারী হিসেবে আরেকটা বিদেশি বাহিনী আসবে। আপনি ঠিক আছে, কিন্তু একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে বাহিনীতে থাকলে বাহিনীর অ্যাক্টিভিটিস নিয়ে তো আপনি আগ্রহী ছিলেন, তাহলে বাহিনী যে সব কাজের সাথে সম্পৃক্ত ছিল সেটা আপনি জানতেন না? অবশ্যই। তাহলে এটা জানেন না কি করে? আমার বাহিনী তো আর্মি, আমি এটা কেন জানবো? এটা কারা সম্পৃক্ত ছিল, কি করে একজন ব্যক্তিকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো? অভিযোগ তো অনেকের বিরুদ্ধে এসেছে। সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ না, অভিযোগ হচ্ছে সেনাবাহিনী থেকে যারা যারা সম্পৃক্ত ছিল, সেনাবাহিনীর যেসব সদস্যরা র্যাবে ছিল তাদের নিয়ে এটা তুমুল আলোচনা ছিল। তাদের কেউ কেউ নিষেধাজ্ঞা খেয়েছে আমেরিকায়, এবং সেই নিষেধাজ্ঞার ফলে সেনাবাহিনীর সদস্যরা আলোচনা সেনাবাহিনী র্যাবে আসা উচিত হবে কিনা। আপনি এই জায়গাটা আমি কারেক্ট করে দেই, সেটা হচ্ছে যে আচ্ছা যাই হোক, সবই যে উনি জানতে হবে এমন তো কথা। এইজন্য আমি যেমন এটা আপনি জানেন না, সেটা হচ্ছে যে
আর্মিতে যারা থাকি আমরা, এবং আমি কখনো র্যাবে চাকরি করি নাই, আমি কখনো ডিজিএফআই চাকরি করি নাই, আই ওয়াজ এ পিওর সোলজার। রাইট। সো ওই জায়গা থেকে এটা জানার সুযোগ নাই। প্রশ্ন, আপনি যখন আর্মিতে ছিলেন, আর্মিতে আমাদেরও পরিচিত পরিজন, বন্ধু বান্ধব বা সদস্যরা, পরিবারের সদস্যরা থাকেন, না থাকলেও সাংবাদিক হিসেবে ইনফরমেশনাল রাখতে হয়। আপনি যখন ওখানে আছেন, আপনি জানেন যে সে আর্মির সদস্যরা আবার র্যাবে যাচ্ছে, সেখানে র্যাব যেভাবে ক্রিটিসাইজড হয়ে গেছে, ইন্টারন্যাশনালি আপনি জানেন যে র্যাব স্যাংশন দেওয়া হলো, তখন কি আপনার কাছে স্যাংশন দিয়েছে? তখন বোধহয় আপনি রিটায়ার করেছেন, করলেও তো আপনি বাংলাদেশে এই প্রতিষ্ঠানে বিলং করতেন। তখন তো এটা কমপ্লেইন ছিল না আপা। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা তাহলে হয়তো মানে এটা নিয়ে, যেমন এই গল্পগুলো নিয়ে, যেমন ইকরামের মেয়ের যে কান্না এবং ইকরামের যে কথা, হ্যাঁ, ওইটা কিন্তু আমরাও শুনছি 2018 সালের কথা, 2018 সালে। হ্যাঁ, এবং আমরা কিন্তু এটা নিয়ে প্রচন্ড রকম মানে আমাদের ভিতরে আলোড়ন হয়েছে যে ফোনে একটা কথা বলতেছে এবং হঠাৎ করে গুলি শব্দ হলো। এই যে ব্যাপারগুলো, যেমন আমি আপনাকে আপা একটা জিনিস বলি, এই যে আয়নাঘরের কথা বলতেছে না, যেমন শ্রীলঙ্কাতে আয়নাঘর নাই, আয়নাঘর তো বাংলাদেশে হয়, এগুলো দেশের বাইরেগুলোকে আয়নাঘর বলি না আমরা। এখন এই আয়নাঘর যেটা ঢাকায় ছিল, তার পাশ দিয়েই তো আমরা যাওয়া আসা করতাম। বাট আপনি যদি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাকে ক্যান্ডিডলি বলবো, আই ডিডন্ট হ্যাভ এনি ক্লু, বিকজ আমি ওই বাহিনী বিলং করি নাই তখন, ওটার সাথে আমি ছিলাম না, এবং এটা জানারও কথা না আসলে। ওকে, ঠিক আছে। এখন আমরা আসলে আলোচনা করছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের এই যে আপনার অভিযোগ নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমি আসলে আপনার তাদের এই জায়গাটা আপনি বলতে আসতেছিলাম যে আমাদের অভিযোগের যে ব্যাপারটা হয়, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় নলেজ গ্যাপ থাকে। যেমন এখন আমি শান্ত ভাইয়ের কাছে জানলাম যে 62 ডেজ উনি মানে গুম ছিলেন, তারপরে গিয়ে ওনাকে দেশের বাইরে পাওয়া গেছে। ইটস ওকে। সো এখন এইটা কারেক্ট করার পাশাপাশি আমি ওইটা নিয়ে আমার কমেন্টটা দিয়ে দিই। সেটা হচ্ছে, দেখেন আমাদের দেশে একটা সমস্যা কি, অভিযোগ যখন উত্থাপিত হয় সাথে সাথে আমরা তাকে অপরাধী ডিক্লেয়ার করে ফেলি। এইটা ঠিক না। যখন একটা অভিযোগ আসার পরে এটা সত্যিকার অর্থে তদন্ত সাপেক্ষ। এই যে আমরা কিন্তু এরকম একটা সময়ের মধ্যে আছি যে কথায় কথায় অনেককে ফ্যাসিবাদ মানে দোষর বলে ফেলছে, সেরকমটা আমরা দেখছি আর কি। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে প্রবণতাটাও তাহলে বোধহয় খুব খারাপ, যেহেতু আপনি বলছেন যে আসলে স্পেসিফিক্যালি জানতে হবে প্রত্যেকটা মানুষ, কিভাবে ট্যাগিং না করে একটু সহনশীল হতে হবে এই ব্যাপারে। যেমন ধরুন আমি 2 দিন আগে দেখলাম জেনারেল মতিউর, তার এগেইনস্টে একটা কমপ্লেইন আসলো, ঠিক আছে, এবং সাথে সাথে ঢিডি রব পড়ে গেল যে উনি কোথায় কি করছেন। তারপরে অনেকে যশোর সাতক্ষীরায় যে ঘটনা ঘটছে সেই ঘটনা নিয়ে অনেক আলোচনা শুরু করলো। এখন আমার কথা হচ্ছে, ওনার এগেইনস্টে অভিযোগ আসছে, এটা নির্ধারিত কর্তৃপক্ষ আদালতে এটাকে নিয়ে যাবে, আদালতে এটাকে প্রমাণ করে ওনাকে অপরাধী ডিক্লেয়ার করবে। ইভেন আইনের স্পিরিটও তো তাই, যে কেউ আপনাকে যে কোনো অ্যালিগেশন আনতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অতটুকু ধৈর্য ধরা উচিত।